বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সব আলোচনা বন্ধ করে দিল ইরান। এবার এই ইউরেনিয়াম নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। যুদ্ধে রাশিয়ার সহায়তা নিয়ে বিস্ফোরক তথ্য দিল ইরান। লেবাননে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ। হংকং বিমানবন্দরের প্রধান আকর্ষণ ২৬ ফুট লম্বা যান্ত্রিক বিড়াল। মধ্যপ্রাচ্যে শান্তির পথে এবারে যেন চূড়ান্ত জবনিকা টানল তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সব দরজা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিল ইরান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর দেওয়া এই ঘোষণা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ককে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। বাঘেইরের অভিযোগ, ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি কেবল নামেই ছিল। বাস্তবে নৌ অবরোধ জারি রেখে চরম আস্থাহীনতার পরিচয় দিয়েছে আমেরিকা। লেবানন ইস্যুতে প্রতিশ্রুতি ভঙ্গ আর বারবার যুদ্ধের উস্কানিকে ইরান দেখছে একটি বড় ষড়যন্ত্র হিসাবে। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার শেষ আশাটুকুও কি তবে ধূলিসাৎ হয়ে গেল? সংঘাতের এই চরম মুহূর্তে ইরানের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি কি তবে বড় কোনো যুদ্ধের দামামা? এই নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সব দরজা বন্ধ করে দিল ইরান। তেহরান জানিয়ে দিয়েছে ওয়াশিংটনের সাথে বসার আর কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের নেই। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই বড় ঘোষণাটি দেন। তিনি অভিযোগ করেন, গত ৮ এপ্রিল ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতির শুরু থেকেই লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে নৌ অবরোধ আরোপ করে মার্কিনীরা চরম আস্থাহীনতার পরিচয় দিয়েছে। বাঘেই আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নতুন করে কোনো যুদ্ধের উস্কানি দেয় তবে ইরানের সশস্ত্র বাহিনী তার দাঁত ভাঙা জবাব দেবে। তিনি মনে করিয়ে দেন, এর আগে আলোচনার টেবিলে বসেও মার্কিনীরা হামলা চালিয়েছিল, যা ইরান আজও ভোলেনি। ইরান স্পষ্ট জানিয়েছে তারা নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। এদিকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আলোচনার আশা নিয়ে প্রস্তুতি জারি রাখলেও ইরানের অনড় অবস্থানে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। বিশেষ করে লেবানন ইস্যুতে আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি তেহরানকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন বড় হুমকির মুখে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামার মাঝে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। ওয়াশিংটন যখন ইউরেনিয়াম হস্তান্তরের জন্য চাপ দিচ্ছে, তখন তেহরানের পক্ষ থেকে এলো সাফ জবাব, ইউরেনিয়াম হস্তান্তর কোনোভাবেই আপোষযোগ্য নয়। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘা স্পষ্ট জানিয়েছেন, ইরানের মাটি যেমন পবিত্র, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামও সমান মর্যাদা। জাতীয় গর্বের এই সম্পদ বিদেশে পাঠানোর প্রশ্নই ওঠে না বলে দাবি তার। এদিকে অবরোধ বহাল রেখে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। একদিকে পাকিস্তানের মাটিতে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের অপেক্ষায় থাকা, অন্যদিকে তেহরানের এই চরম অনড় অবস্থান, সব মিলিয়ে কূটনৈতিক সমাধানের পথ কি তবে পুরোপুরি বন্ধ হতে চলেছে? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় ইরানের ইউরেনিয়াম হস্তান্তর। যুদ্ধবিরতি, আলোচনা কিংবা চাপ, সব ক্ষেত্রেই ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধের কেন্দ্রে উঠে আসছে এই ইউরেনিয়াম। আর এবার এই ইউরেনিয়াম নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইউরেনিয়াম হস্তান্তরের কোনো প্রশ্নই ওঠে না এবং এটি কোনোভাবেই আপোষযোগ্য নয়। সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসমাইল বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়টি কখনোই আলোচনার অংশ ছিল না। ইরানের পারমাণবিক কর্মসূচি দেশের জাতীয় গর্বের বিষয়, যা কোনোভাবেই আপোষযোগ্য নয়। তিনি আরও বলেন, ইরানের মাটি যেমন পবিত্র, তেমনি সমৃদ্ধ ইউরেনিয়ামও সমান মর্যাদার, এবং যদি এগুলো গুরুত্বপূর্ণ না হতো তবে শত্রুরা ইরানের বিরুদ্ধে এত কঠিন অপরাধ করত না। তাই এসব অর্জন রক্ষা করা রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অবস্থান পরিবর্তন এবং পরস্পর বিরোধী বক্তব্যই আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধকেও তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানের প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে ইরান আগেই স্পষ্ট করে দিয়েছে, অবরোধ বহাল থাকলে তারা কোনো আলোচনায় বসবে না। ফলে কূটনৈতিক সমাধানের পথ আরও অনিশ্চিত হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের গত 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়ার ভূমিকা আসলে ঠিক কি? মস্কো কি তবে গোয়েন্দা তথ্য বা সরাসরি সামরিক সহায়তা দিয়ে তেহরানকে সাহায্য করছে?
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবারে বিস্ফোরক তথ্য দিয়েছেন রাশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। পশ্চিমা বিশ্বের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে তিনি জানিয়েছেন, এই লড়াইয়ে রাশিয়ার সহায়তার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। মস্কোর সাথে বিদ্যমান চুক্তিগুলো যুদ্ধ শুরুর অনেক আগের এবং এর সাথে বর্তমান সংঘাতের কোনো সম্পর্ক নেই। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাষ্ট্রদূত সাফ জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেননি তা আলোচনা টেবিলেও পাবেন না। রণক্ষেত্র থেকে কূটনীতির টেবিল কোথাও কি তবে সুবিধা করতে পারছে না ওয়াশিংটন? এই নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। যুদ্ধে রাশিয়ার সহায়তা নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার বিস্ফোরক তথ্য দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে প্রায় 40 দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়ার গোয়েন্দা ও সামরিক সহায়তার খবর পুরোপুরি অস্বীকার করেছে তেহরান। রাশিয়ার সহায়তার বিষয়টি সত্য নয় বলে সরাসরি মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। সম্প্রতি মস্কোর প্রভাবশালী সংবাদ মাধ্যম ভেদোমস্কিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা বিশ্বও ভালোভাবে জানে যে এই তথ্য সত্য নয়। রাশিয়ার সঙ্গে তেহরানের যেসব চুক্তি হয়েছে সেগুলো যুদ্ধ শুরুর আগেই স্বাক্ষরিত হয়েছিল, ফলে চলমান সংঘাতের সঙ্গে এসব চুক্তির কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। কাজেম জালালি আরো বলেন, রাশিয়া ও ইরান সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে যুদ্ধের কারণে কিছু যৌথ প্রকল্প যেমন রাশদ আস্তারা রেলপথ এবং পারমাণবিক সহযোগিতা সাময়িকভাবে বিলম্বিত হয়েছে, তবে কোনো প্রকল্পই বাতিল হয়নি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নীতির কড়া সমালোচনা করে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেননি তা আলোচনার টেবিলেও অর্জন করতে পারবেন না। যুদ্ধবিরতি চুক্তির আড়ালে দক্ষিণ লেবাননে এক কেমন অমানবিক ধ্বংসলীলা। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস এর এক প্রতিবেদনে উঠে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। দাবি করা হচ্ছে, লেবাননের সীমান্ত গ্রামগুলো গুঁড়িয়ে দিতে ভাড়াটে বুলডোজার চালকদের জন্য বোনাস প্রথা চালু করেছে ইসরায়েলি বাহিনী। অর্থাৎ যত বেশি ঘরবাড়ি বা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা যাবে, ঠিকাদারদের পকেটে তত বেশি অর্থ আসবে। ইসরায়েল এই কৌশলের নাম দিয়েছে মানি প্লাও বা অর্থের লাঙল। গাজার রাফা মডেল অনুসরণ করে লেবাননের সীমানা থেকে 10 কিলোমিটার পর্যন্ত এলাকাকে স্থায়ীভাবে বসবাসের অযোগ্য করে তোলার এই প্রচেষ্টায় গৃহহীন হয়েছেন প্রায় 6 লাখ মানুষ। এই রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবাননে থামেনি ধ্বংসলীলা, বরং সেখানে এক নজিরবিহীন বোনাস প্রথা চালু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদপত্র হারেতেজের তথ্য মতে, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিতে ভাড়াটে ঠিকাদার ও বুলডোজার চালক নিয়োগ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, কত বেশি ধ্বংস করা যাবে তার উপর ভিত্তি করেই চালকদের মজুরি ও বোনাস দেওয়া হচ্ছে। যত বেশি ধ্বংস তত বেশি আয়। ইসরায়েলি বাহিনী এই অমানবিক কৌশলের নাম দিয়েছে মানি প্লাউ বা অর্থের লাঙ্গল। বিশেষজ্ঞরা একে ডোমিসাইড হিসেবে আখ্যায়িত করেছেন, যার মূল লক্ষ্য একটি জনপদকে স্থায়ীভাবে বসবাসের অযোগ্য করে তোলা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আগেই ঘোষণা দিয়েছিলেন, গাজার রাফা মডেল অনুসরণ করে লেবাননের সীমান্ত এলাকাও ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে সীমানা থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত এলাকায় কয়েক ডজন গ্রাম পুরোপুরি ধ্বংস করে বাফার জোন তৈরি করা হয়েছে। এর ফলে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 6 লাখ মানুষ। সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওতে এক ইসরায়েলি সেনাকে যিশু খ্রিস্টের ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙতে দেখা গেছে, যা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেই এখন দেখা মিলছে এক অদ্ভুত বিশালাকার অতিথির। তবে ভয়ের কিছু নেই, কারণ 26 ফুট লম্বা এই লোমশ কমলা বিড়ালটি আসলে একটি অত্যাধুনিক যান্ত্রিক শিল্পকর্ম। স্টার উৎসব উপলক্ষে আয়োজিত আ মোমেন্ট টু পার প্রদর্শনীতে আসা এই বিড়ালটি লেজ নাড়ছে, কান দোলাচ্ছে, এমনকি গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো ভঙ্গিও করছে। বিমানবন্দরে আসা দেশি বিদেশি পর্যটকের কাছে এখন প্রধান আকর্ষণ এই যান্ত্রিক বন্ধু। কেউ তুলছেন সেলফি, আবার কেউ কেউ কিওস্কে গিয়ে ভার্চুয়ালি একে খাওয়াচ্ছেন খাবার। ব্যস্ত শহরের যান্ত্রিক জীবনে ভ্রমণকারীদের একটু মানসিক প্রশান্তি দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ। বিস্তারিত দেখুন রিপোর্টে। হংকং বিমানবন্দরের অ্যারাইভাল হলে বর্তমানে রাজত্ব করছে একটি 8 মিটার লম্বা এবং 3.5 মিটার উঁচু এক বিশালাকার বিড়াল। তবে ভয়ের কিছু নেই, এটি সত্যিকারের কোনো প্রাণী নয়, এটি একটি চমৎকার যান্ত্রিক শিল্পকর্ম। বিমান থেকে যারা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামছেন তাদের চোখ যেন কপালে উঠছে। বিশাল এক লোমশ কমলা রঙের বিড়াল দেখে রীতিমতো চমকে যাচ্ছেন যাত্রীরা। আ মোমেন্ট টু পার নামের এই বিশাল প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে ইস্টার উৎসব উপলক্ষে।
বিড়ালটি কেবল শুয়ে নেই, এটি তার কান নাড়ছে এবং মাঝে মাঝে লেজও দোলাচ্ছে, যা দেখে মনে হচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। বিমানবন্দরে আসা যাত্রীরা বিড়ালটির সাথে সেলফি তোলার জন্য ভিড় জমাচ্ছেন। আমি আগেই শুনেছিলাম এমন একটি বিড়াল এখানে আছে, কিন্তু এটি যে এত বড় আর নরম হবে তা ভাবিনি। এর কান আর লেজের নড়াচড়া দেখে মনে হচ্ছে একদম সত্যি সত্যি বিড়াল শুয়ে আছে। শুধু দেখে মন ভরছে না, পাশে রয়েছে একটি ছোট কিয়স্ক, যেখানে যাত্রীরা চাইলে ভার্চুয়ালি এই বিড়ালটিকে খাবার খাওয়াতে পারছেন কিংবা তার গায়ের পশম ব্রাশ করে দেওয়ার মতো মজাদার কাজে অংশ নিতে পারছেন। কর্তৃপক্ষ জানায়, হংকংয়ের মতো ব্যস্ত শহরে অনেকেরই বিড়াল পোষার শখ থাকলেও জায়গার অভাবে তা সম্ভব হয় না। তাই ভ্রমণকারীদের মানসিক প্রশান্তি দিতেই এই ভার্চুয়াল পেট বা কৃত্রিম পোষা প্রাণীর ধারণা থেকে এই আয়োজন। আগামী 2 মে পর্যন্ত এই লোমশ বন্ধুটি বিমানবন্দরে থাকছে। তাই আপনি যদি এই সময়ের মধ্যে হংকংয়ে থাকেন, তবে এই বিশাল বিড়ালের সঙ্গে দেখা করতে ভুলবেন না যেন। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, এই কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আসলে কি ইরানের কাছে পরমাণু অস্ত্র বানানোর জন্য যথেষ্ট ইউরেনিয়াম মজুদ রয়েছে, নাকি মুখে মুখে পরমাণু অস্ত্রের বুলি আর মনে মনে ইরানের তেল চুরির ধান্দা করছেন ট্রাম্প? পারমাণবিক অস্ত্র এমন এক ধরনের বিস্ফোরক দ্রব্য যা নিউক্লিয়ার রিঅ্যাকশন থেকে বিপুল পরিমাণ ধ্বংসাত্মক শক্তি উৎপন্ন করে। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং গণবিধ্বংসী অস্ত্র হিসেবে পরিচিত। এই অস্ত্র তৈরিতে সাধারণত ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম ব্যবহার করা হয়। ইতিহাসে সর্বপ্রথম এবং সর্বশেষ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে একমাত্র যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান এই 7টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। আর ইসরায়েল ও উত্তর কোরিয়ার কাছেও এই অস্ত্র আছে বলে ধারণা করা হয়, যদিও কাগজে কলমে এখনো স্বীকৃত নয় বিষয়টি। পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ নতুন নয়। ইরানের পরমাণু তৎপরতা কমাতে 2015 সালে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির একটি যৌথ চুক্তি হয়, যা JCPOA চুক্তি নামে পরিচিত। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়। তিনি দাবি করেন, ইরান চুক্তি মানছে না, কিন্তু দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে সেই ট্রাম্পই নতুন করে আবার পারমাণবিক চুক্তি করার জন্য ইরানকে জোর জবরদস্তি শুরু করেছেন। ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদে চলমান আলোচনা ভেস্তে গেলে ইরানে থাকা ইউরেনিয়াম জব্দ করবে যুক্তরাষ্ট্র। রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা ধীরে ধীরে সময় নিয়ে ইরানের ভেতরে ঢুকবো এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব। এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। যুক্তরাষ্ট্রের দাবির বিপরীতে ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা এই অস্ত্র তৈরি করতে চায় না। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 2003 সালে একটি ফতোয়া জারি করেন, যেটিতে বলা হয় ইসলামে গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ। এছাড়া তেহরান সবসময় বলে আসছে তাদের ইউরেনিয়াম শুধু জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। 2025 সালের জুনে মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণও নেই। 2025 সালের মার্চে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডো কংগ্রেসে বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। দেশটির সর্বোচ্চ নেতা খামেনির পক্ষ থেকে 2003 সালে স্থগিত করা পরমাণু অস্ত্র তৈরি কর্মসূচি পুনরায় চালুর অনুমোদনও দেওয়া হয়নি। যেখানে বিশ্বের একাধিক দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, সেখানে ইরানের কাছেও থাকলে সমস্যা কি? এতে যুক্তরাষ্ট্রের কি আসে যায়? এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। তবে 1970 সাল কার্যকর হওয়া NPT চুক্তি অনুযায়ী পরমাণু অস্ত্রবিহীন দেশগুলোকে এসব অস্ত্র বানানো থেকে বিরত থাকতে হবে এবং পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশ অন্য দেশের কাছে এই প্রযুক্তি হস্তান্তর করতে পারবে না। মজার ব্যাপার হচ্ছে, এ পর্যন্ত জাতিসংঘের 191টি দেশ এই চুক্তিতে সই করেছে, যার মধ্যে ইরান থাকলেও ইসরায়েল নেই। এদিকে সম্প্রতি ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি প্রেসিডেন্ট বলেন,
ট্রাম্প বলেছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি এটি বলছেন না যে কোন অপরাধে এই বাধা দেওয়া হচ্ছে। একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে? ইরানের কাছে বর্তমানে প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এগুলো 60% পর্যন্ত সমৃদ্ধ, তবে অস্ত্র বানানোর জন্য প্রয়োজন 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। বিশেষজ্ঞরা বলছেন 60% থেকে 90% পৌঁছানো কেবল সময়ের অপেক্ষা মাত্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন ইরানের কাছে বর্তমানে প্রায় 440 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। এই পরিমাণ জ্বালানি দিয়েই ইরান তাত্ত্বিকভাবে 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে। গ্রোসি আরও উল্লেখ করেছেন ইরান যদি সিদ্ধান্ত নেয় তবে অস্ত্রের জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা এখন কেবল একটি ছোট প্রযুক্তিগত ধাপ মাত্র। বিশেষজ্ঞদের মতে ইরান চাইলে 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। মাত্র 34 কিলোমিটার দৈর্ঘ্যের ছোট নৌরুট, যা বদলে দিয়েছে বিশ্ব অর্থনীতির সমীকরণ। বলছিলাম হরমুজ প্রণালীর কথা, যার গুরুত্ব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা বিশ্ব। অথচ এই যুদ্ধের আগে কেউ কল্পনাও করতে পারেনি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই প্রণালী, যা বন্ধ করে দিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়েছে তেহরান। শত চেষ্টা করেও যা অবমুক্ত করতে পারছে না যুক্তরাষ্ট্র। বাধ্য হয়ে মিত্রদের কাছে সহায়তা চাইতে হচ্ছে ক্ষমতাধর ট্রাম্পকে, কিন্তু বিধিবাম এগিয়ে আসছে না কেউই। এতদিন ড্রোন ও মিসাইলকে ইরানের হাতিয়ার হিসেবে জেনে আসার পর এখন সবাই টের পাচ্ছে হরমুজই তেহরানের আসল হাতিয়ার, যা অবমুক্ত করতে এখন উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্ব। কিন্তু প্রশ্ন হলো, নিজেদের প্রধান এই হাতিয়ারের নিয়ন্ত্রণ কি ছাড়বে ইরান? গত 17 এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দেন। এই ঘোষণার পর বিশ্বজুড়ে স্বস্তির হাওয়া বইলেও ইরানের তোপের মুখে পড়তে হয় আরাকচিকে। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো এর তীব্র সমালোচনা করেন, যেখানে বলা হয় এই ঘোষণার ফলে ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করার সুযোগ পেয়েছেন, যার ফলশ্রুতিতে তুমুল চাপের মুখে নিজের অবস্থান পাল্টান আরাকচি। বলেন শুধু আইআরজিসি নৌবাহিনীর অনুমোদিত জাহাজই নির্দিষ্ট পথে চলতে পারবে এবং এর জন্য টোল দিতে হবে। এরপর জল গড়িয়েছে বহুদূর। এই প্রণালীতে জাহাজে গোলাগুলির ঘটনাও ঘটেছে। নৌ অবরোধের অংশ হিসেবে ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, যাকে জলদস্যুতা আখ্যা দিয়ে এই ঘটনার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান। সেই সঙ্গে আইআরজিসির সাবেক কমান্ডার ও সংসদ সদস্য ইব্রাহিম আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ কখনোই ছাড়বে না ইরান। এটা আমাদের অবিচ্ছেদ্য অধিকার। হরমুজ প্রণালী দিয়ে কে চলাচল করবে সেই সিদ্ধান্ত ইরানই নেবে। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ পেতে এই বিষয়ে দেশটির পার্লামেন্টে একটি আইন পাশ করার প্রস্তুতি নিচ্ছে ইরান। সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে একটি বিল সংসদে আনা হচ্ছে, যেখানে পরিবেশ, সামুদ্রিক নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার বিষয় থাকবে। আর এই আইন বাস্তবায়ন করবে ইরানের সশস্ত্র বাহিনী, যার মাধ্যমে এই প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে, যাকে শত্রুর বিরুদ্ধে নিজেদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখছেন জ্যেষ্ঠ আইন প্রণেতা আজিজি। তার মতে শত্রুকে মোকাবিলা করার ক্ষেত্রে এটাই এখন ইরানের সবচেয়ে বড় হাতিয়ার। আজিজির মতো ইরানের বর্তমান সংসদ সদস্যরাও এই প্রণালীর ব্যাপারে একই মনোভাব পোষণ করেন, কেননা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অনেক শীর্ষ নেতা নিহত হওয়ার পর বর্তমান নেতারা আগের চেয়েও অনেক বেশি কঠোর, যারা কিনা কোনোভাবেই এই প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়তে চায় না। তাদের মতে এই প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ সহ সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ করার ক্ষমতা ইরানের জন্য শুধু আলোচনার হাতিয়ার নয়, বরং দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টির কৌশল। বিষয়টি পরিষ্কার হয় তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামীর কথাতেও। এই বিশ্লেষকের ভাষ্য, যুদ্ধের পর ইরানের প্রথম লক্ষ্য হলো প্রতিরোধ ক্ষমতা পুনর্গঠন করা, আর হরমুজ প্রণালী সেই কৌশলের অন্যতম প্রধান হাতিয়ার। অন্য দেশগুলো কিভাবে ইরানের নতুন ব্যবস্থায় সুবিধা পেতে পারে তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এর নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই। হরমুজ প্রণালী দিয়ে ব্যবসা করা উপসাগরীয় দেশগুলো ইরানের এমন অবস্থানে বেশ ক্ষুব্ধ। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস্তো একে শত্রুতামূলক জলদস্যুতা বলেও অভিহিত করেছেন। সেই সঙ্গে সতর্ক করে বলেছেন, ইরান আন্তর্জাতিক জলপথে নিয়ন্ত্রণ না ছাড়লে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথেও বিপজ্জনক নজির তৈরি হবে।
যার জবাবে আজিজি বলেন, আমরা নই, ওরাই জলদস্যু যারা আমাদের অঞ্চল আমেরিকানদের হাতে তুলে দিয়েছে। অথচ আমরা তাদের সবসময় বলেছি আমাদের অঞ্চল নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করা দরকার। উপসাগরীয় দেশগুলো এই প্রণালীর জন্য ইরানের বিরুদ্ধে অবস্থান নিলেও ব্যতিক্রম ওমান। ইরানের সঙ্গে জোট বেঁধে প্রণালীর দক্ষিণ তীর নিয়ন্ত্রণ নিয়েছে তারা, যা এই প্রণালীতে ইরানের অবস্থানকে করেছে আরো শক্তিশালী। ফলে এই প্রণালী পার হওয়ার সাহস দেখাচ্ছে না কেউই, যে কারণে একরকম বাধ্য হয়ে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে চাইছে যুক্তরাষ্ট্র, যার অংশ হিসেবে পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বিপরীতে ইরান সাফ জানিয়ে দিয়েছে, নৌ অবরোধ না ওঠালে আলোচনায় অংশ নেবে না তারা। অর্থাৎ হরমুজকেই এই যুদ্ধের ট্রাম্প কার্ড বানিয়ে ফেলেছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বিশ্ববাসীকে নতুন এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি যেমন করেছে, তেমনি শিখিয়েছে নতুন অনেক শব্দ। এই যেমন হরমুজ। জীবনে প্রথম শুনতে পাওয়া এই প্রণালীর নামটি বাংলাদেশের অনেক মানুষের মুখে তরমুজ উচ্চারণেও উদ্ধৃত হয়েছে। হরমুজ একটি প্রণালীর নাম। প্রণালী বলতে বোঝায় এমন একটি জলপথ যা দুটি দেশ বা ভূখণ্ডকে আলাদা করে আর দুটো সাগর বা মহাসাগরকে একত্রিত করে। হরমুজ প্রণালীটি ইরান ও ওমানকে পৃথক করেছে আর পারস্য উপসাগর ও আরব উপসাগরকে সংযুক্ত করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে বিশ্বের 5 ভাগের 1 ভাগ জ্বালানি সরবরাহ হয়। যুদ্ধ শুরু হওয়ার পরপরই এই প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশের তেলবাহী জাহাজ প্রণালীটির মুখে আটকে আছে। হরমুজ শব্দটি এসেছে পার্সিক ভাষার আহুরা মাজদা শব্দ থেকে। আহুরা মাজদা জরথ্রুষ্টবাদের সর্বোচ্চ দেবতা, যার নামের অর্থ প্রজ্ঞার অধিপতি। শব্দটি ধীরে ধীরে বিকৃত হয়ে হরমুজ নাম ধারণ করেছে। ইরানের শাহেদ ড্রোনের নাম শোনেননি এমন লোক পাওয়া ভার। এই ড্রোনটি খুবই সস্তা, কিন্তু কাজে জুড়ি মেলা ভার। যুদ্ধের মাঠে সস্তার এই ড্রোন ঠেকাতে শত্রুপক্ষের বেশ বেগ পেতে হয়। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে ইরানে চালকবিহীন ড্রোনগুলো ব্যবহার করে আসছে। শাহেদ শব্দটি আরবি ভাষার, এর অর্থ সাক্ষী। শব্দটি বর্তমানে ফার্সি ভাষায় ঢুকে গেছে। উত্তর আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহৃত একটি কুঠার বা হাতুড়ির নাম ছিল টমাহক। অভিধান অনুসারে এই শব্দটি অ্যালগনকুইয়ান ভাষা থেকে এসেছে, যার অর্থ কাটার সরঞ্জাম। নিজেদের ক্ষেপণাস্ত্রের নাম ঠিক করতে এখান থেকেই শব্দটি নির্বাচন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত এই ক্ষেপণাস্ত্রটি 1000 মাইলেরও বেশি দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ধারণা করা হচ্ছে ইরানের মিনাব শহরের স্কুলে সম্ভবত একটি টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই হামলার কেড়ে নেয় 168 শিশুর প্রাণ। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত একটি শহর মিনাব। সবুজ শ্যামল কৃষিভিত্তিক প্রাকৃতিক পরিবেশের জন্য বেশ পরিচিত এই শহরটি। যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র সাজারে তাইবাহ নামে যে বালিকা বিদ্যালয়টিতে আঘাত হানে, সেটি এই শহরেই অবস্থিত। মিনাব শব্দের উৎস নীল বা স্বচ্ছ জল, যা সম্ভবত উর্বর ভূমি ও জলের উৎসের সঙ্গে এই অঞ্চলের ঐতিহাসিক সংযোগকে ইঙ্গিত করে। বাব আল মান্দেব প্রণালী, যার অর্থ অশ্রুর দ্বার বা দুঃখের দরজা। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এই প্রণালী। ইয়েমেন ও জিবুতির মধ্যবর্তী এই পথটি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ চলাকালে ইরান সমর্থিত হুথিরা এই পথ বন্ধ করার হুমকি দিয়ে আন্তর্জাতিক শিপিংয়ে চাপ সৃষ্টি করেছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কোড নেম ছিল এপিক ফিউরি। এপিক অর্থ বীরত্বপূর্ণ কাহিনী, আর ফিউরি মানে তীব্র ক্রোধ। একত্রে এপিক ফিউরি বলতে বোঝায় বিরচিত ক্রোধ বা মহাকাব্যিক মাত্রার ক্রোধ। আয়াতুল্লাহ দুটি শব্দের সমন্বয়ে গঠিত, আয়াত ও আল্লাহ। আয়াত শব্দের অর্থ নিদর্শন। আয়াতুল্লাহ মানে আল্লাহর নিদর্শন। আয়াতুল্লাহ শিয়া ধর্মের একটি উচ্চ মর্যাদার উপাধি, যা ইসলামী আইন ও ধর্মতত্ত্বে পারদর্শী আলেমদের দেওয়া হয়। ইরানে এই উপাধিধারীরা ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণত ইরানে এই উপাধি ধারণ করেন দেশটির সর্বোচ্চ নেতারা। আগে আলী খামেনিকে এই উপাধিতে ডাকা হতো, আর এখন মুজতবা খামেনিকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে। খার্ক দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি দীর্ঘদিন ধরে
কৌশলগত গুরুত্ব বহন করে আসছে এবং সাম্প্রতিক সংঘাতে এটিও লক্ষ্যবস্তু হয়েছে। খার্ক নামটি কোথা থেকে এসেছে তা অনিশ্চিত। এটি সম্ভবত কোনো প্রাচীন ইরানি বা প্রাক ইসলামিক ভাষা থেকে উদ্ভূত, যদিও এর সঠিক অর্থ অজানা রয়ে গেছে। কিছু ব্যাখ্যায় এটিকে প্রাচীন ইরানি উৎসের সাথে যুক্ত করা হয়, যা সম্ভবত একটি উষ্ণ বা গরম স্থানকে নির্দেশ করে। এটি সম্ভবত দ্বীপটির তীব্র তাপ প্রবাহপূর্ণ জলবায়ুকে নির্দেশ করে, যদিও এই ধারণাটি কেবলই অনুমান নির্ভর। ইরান যুদ্ধের সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের বাহুতে করা আরবি ট্যাটুর বেশ কিছু ছবি খুব আলোচনায় আসে। এর মধ্যে একটি ট্যাটুতে আরবি অক্ষরে কাফের শব্দটি লেখা ছিল, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কাফের শব্দটির আভিধানিক অর্থ অবিশ্বাসী, আক্ষরিক অর্থ যে সত্য গোপন করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর কেন্দ্রীয় সদর দপ্তরের নাম খাতাম আল আম্বিয়া। আরবি এই বাক্যাংশের অর্থ হল নবীদের মোহর। শব্দটি মূলত দুটি শব্দ থেকে এসেছে, খাতাম যার অর্থ সিলমোহর বা সিলমোহরযুক্ত আংটি এবং আল আম্বিয়া যার অর্থ নবীগণ। পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে খাতাম আন নাবিহ ইন শব্দযুগল ব্যবহার করা হয়েছে, যার অর্থ একই, অর্থাৎ তিনিই শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। নবী আসার এই প্রক্রিয়া সিল মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রস্তাবিত গাজা পুনর্গঠন পরিকল্পনা যখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই আল জাজিরার ডিজিটাল ইনভেস্টিগেশন ইউনিটের এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র। প্ল্যানেট ল্যাবস এবং সেন্টিনেল হাব থেকে প্রাপ্ত সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ গাজার রাফা সহ পুরো ছিটমহল জুড়ে বেসামরিক পুনর্গঠনের কাজ থমকে গেলেও ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের গতি কয়েক গুণ বেড়েছে। 2026 সালের 25 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে প্রাপ্ত ছবি বিশ্লেষণের পর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেইত হানুন ও রাফাতে ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া কার্যত বন্ধ। অথচ গাজা শহর এবং খান ইউনিসের কৌশলগত পয়েন্টগুলোতে ইসরায়েলি বাহিনী অপ্রতিরোধ্য গতিতে নতুন রাস্তা, পরীক্ষা এবং মাটির বাঁধ নির্মাণ করছে। ইউনিভার্সিটি অফ লন্ডনের ফরেনসিক আর্কিটেকচার গ্রুপের তথ্য মতে গাজার মধ্যে অন্তত 48টি ইসরায়েলি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে 13টি নির্মাণ হয়েছে গত অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর। এসব ঘাঁটি এখন পর্যবেক্ষণ টাওয়ার এবং ইসরায়েলের অভ্যন্তরীণ সামরিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত স্থায়ী সামরিক স্থাপনায় রূপান্তরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গত জানুয়ারিতে দাভোসে নতুন রাফায়ের একটি AI সৃষ্ট রূপকল্প তুলে ধরেন। $10 বিলিয়ন এই প্রকল্পে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর প্রতিশ্রুতি দেয়া হলেও মানবাধিকার সংস্থাগুলো একে দেখছে ভিন্ন চোখে। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের সতর্ক বার্তায় বলা হয়েছে, এই পরিকল্পনা মূলত ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের একটি কৌশল। প্রস্তাবিত নকশায় গাজাকে সুরক্ষিত সামরিক জোনে বিভক্ত করে ফিলিস্তিনিদের ছোট ছোট ক্যারাভ্যান শহরে গাদাগাদি করে রাখার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি বর্গ কিলোমিটারে প্রায় 25,000 মানুষকে রাখা হবে, যা অনেকটা নাৎসি আমলের ঘেটো বা অবরুদ্ধ জনপদের আদলে তৈরি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গাজার উত্তর অংশে হলুদ রেখা বা নির্ধারিত যুদ্ধবিরতি সীমানা অতিক্রম করে ইসরায়েলি বাহিনী প্রায় 580 মিটার ভেতরে নতুন মাটির বাঁধ নির্মাণ করেছে। ইসরায়েলি নীতি নির্ধারকদের বক্তব্যেও এর প্রতিফলন পাওয়া গেছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছে, ইসরায়েল কখনোই গাজা ছাড়বে না, সেখানে সামরিক কৃষি বসতি স্থাপন করা হবে। কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও গাজার রক্তক্ষরণ থামেনি। আল জাজিরা বিশ্লেষণ বলছে, যুদ্ধবিরতি চলাকালীন 182 দিনের মধ্যে 160 দিনে ইসরায়েল হামলা চালিয়েছে। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা 72,300 ছাড়িয়েছে। ল্যান্সেট মেডিকেল জার্নাল আশঙ্কা প্রকাশ করেছে, 2025 সালের প্রথম দিকে সরাসরি সহিংসতায় নিহতের সংখ্যা 75,000-এর বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের অনুরোধে প্ল্যানেট ল্যাবস সংঘাতপূর্ণ অঞ্চলের স্যাটেলাইট ছবি সরবরাহের উপর অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা জারি করেছে। অক্সফাম এবং সেভ দ্য চিলড্রেনের মতো সংস্থাগুলো বলছে, ট্রাম্পের পুনর্গঠন পরিকল্পনা মাঠ পর্যায়ে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে, বরং এটি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।